হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম শুরু হচ্ছে। তো এই থার্ড সেমিস্টারের এক্সামে তোমাদের কোম্পানি অ্যাকাউন্টসের একটা চ্যাপ্টার আছে। এই কোম্পানি অ্যাকাউন্টসের চ্যাপ্টারে কিন্তু তোমাদের কোনো অঙ্ক নেই এবারে। তোমাদের কি আছে? বেসিক কিছু থিওরিজ আছে। কোম্পানি কি, কোম্পানির কি শ্রেণী বিভাগ, কি ধরনের কোম্পানিতে কতজন মেম্বার নিয়ে স্টার্ট করতে হয় ইত্যাদি নানা ধরনের কোম্পানির বেসিক জিনিস নিয়ে তোমাদের সিলেবাসটা তৈরি হয়েছে। এবং এইবারের এই কোম্পানি হিসাব নিকাশ থেকে, বিশেষ করে কোম্পানি হিসাব নিকাশের মধ্যে দুটো আছে, একটা শেয়ার মূলধন আর একটা হচ্ছে ডিবেঞ্চার। তো এই শেয়ার চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন এবার ইম্পর্টেন্ট আছে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং এই কোয়েশ্চেন্স গুলো পরীক্ষার আগে তোমরা অবশ্যই 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 দেখে যাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই কোয়েশ্চেন্স গুলোর মধ্যে থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো আর বেশি কথা না বলে শুরু করি। প্রথম কোয়েশ্চেন্স আছে, দেখো যে সার্বজনীন যৌথ মূলধনী কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা। এই যৌথ মূলধনী কোম্পানি, যেটাকে জয়েন্ট স্টক কোম্পানি বলে, সেখানে ন্যূনতম কতজন সদস্য নিয়ে এই কোম্পানি শুরু করতে হয়? ঠিক আছে, তাহলে এইটার উত্তর হচ্ছে অপশন বি, 7 জন হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ন্যূনতম মেম্বার প্রয়োজন। পরের প্রশ্ন, ঘরোয়া যৌথ মূলধনী কোম্পানি মানে হচ্ছে ঘরোয়া কোম্পানি, সেই ঘরোয়া কোম্পানির জন্য ন্যূনতম কতজন সদস্যের দরকার পড়ে? ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা কিন্তু 2 জন। 3 নম্বর প্রশ্ন, ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? ইজ দ্য রাইট অপশন। ঘরোয়া কোম্পানিতে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 200 জন। এর পরের উত্তর হচ্ছে সার্বজনীন কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? সার্বজনীন কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে সীমাহীন, অপশন ডি। এটাতেও অপশন ডি হচ্ছে। সার্বজনীন কোম্পানিতে কোনো লিমিটেড সদস্য সংখ্যা নেই, যত খুশি মেম্বার কিন্তু সার্বজনীন কোম্পানিতে হতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, যে পরিমাণ মূলধন নিয়ে কোনো কোম্পানি নিবন্ধিত হয় তাকে কি বলে? বিলিযোগ্য মূলধন, না অনুমোদিত, না বিলিকৃত, না এদের কোনোটিই নয়? উত্তর হলো অনুমোদিত মূলধন। যখন কোনো কোম্পানি শুরু হয় তখন কোম্পানির যে রেজিস্ট্রার থাকে তিনি ঠিক করে দেয় যে এই কোম্পানিটা ম্যাক্সিমাম কত টাকার শেয়ার ছাড়তে পারবে। এর বেশি শেয়ার কিন্তু কোম্পানি ছাড়তে পারে না। সেই ম্যাক্সিমাম যত টাকার শেয়ার কোম্পানি ছাড়তে পারে সেটা কি বলা হয়? অনুমোদিত মূলধন, ইংলিশে বলে অথরাইজড ক্যাপিটাল। তারপরে বলছে, অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রির জন্য উপস্থাপিত করা হয় তাকে বলে। হ্যাঁ, একটা কোম্পানি যতটা অথরাইজড ক্যাপিটাল বা যতটা তার ম্যাক্সিমাম শেয়ার ছাড়ার ক্ষমতা থাকে ততটাই কিন্তু একসাথে কোম্পানি শেয়ার ছাড়ে না বা বিক্রি করে না। কোম্পানি তার কিছুটা অংশ বাজারে বিক্রি করে আর বাকি অংশ ভবিষ্যতের জন্য রেখে দেয়, পরে আবার প্রয়োজন মনে করলে শেয়ার হিসাবে ইস্যু করবে। তো যে পরিমাণ শেয়ার তারা কোম্পানি বিক্রির জন্য বাজারে নিয়ে আসে সেটাকে আমরা বলি বিলিকৃত মূলধন, অর্থাৎ এইটুকু ক্যাপিটাল বিলি করা হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় অপশন এ ইজ দ্য রাইট অপশন, বিলিকৃত মূলধন। এরপরে বলেছে, মূলধনের বিলিকৃত অংশের মধ্যে প্রকৃতপক্ষে যে অংশ বিকৃত হয়, বিলিকৃত যে যতটা মূলধন আমরা বিলি করলাম তার মধ্যে যে অংশটা প্রকৃতপক্ষে বিকৃত হয় তাকে বলা হয় অপশন সি, বিকৃত মূলধন, যে অংশটা বিক্রি হয়েছে। তারপর বলছে, বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য আবেদনকারীদের তলব করা হয়েছে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের ডাকা হয়েছে বা শেয়ার হোল্ডারদের বলা হয়েছে যে আপনারা এই শেয়ারের টাকাটা দিন। তাই বলছে বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য আবেদনকারী মানে শেয়ার হোল্ডারদের তলব করা হয়েছে মানে ডাকা হয়েছে। তো বিকৃত মূলধনের যে অংশ শেয়ার হোল্ডারদের দেওয়ার জন্য তলব করা হয়েছে তাকে বলা হয় তলবিকৃত মূলধন। অপশন বি ইজ দ্য রাইট অপশন, তলবিকৃত মূলধন। এবার বলছে, সেই যে তলবিকৃত মূলধন, সেই মূলধনের যে অংশ শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আদায় করা গেছে। সবসময় যতগুলো শেয়ার আমরা শেয়ার হোল্ডারদের কল করি যে টাকা দেওয়ার জন্য, যে আপনারা টাকা দিন, এইভাবে যে চিঠি পাঠাই, সেই চিঠি দেখে শেয়ার হোল্ডাররা আমাদের পেমেন্ট করে। কিন্তু অনেক সময় দেখা যায় যতগুলো আমরা শেয়ারের জন্য, শেয়ারের টাকা পাওয়ার জন্য শেয়ার হোল্ডারদের চিঠি পাঠিয়েছি, কিন্তু শেয়ার হোল্ডাররা সবাই রেসপন্স করেনি, কেউ কেউ টাকা পাঠায়নি। তাই তলবিকৃত মূলধন মানে হচ্ছে কল্ড আপ ক্যাপিটাল। সেই কল্ড আপ ক্যাপিটালের যে অংশ শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আদায় করা গেছে, মানে কল্ড আপ ক্যাপিটালের যে অংশ টাকা শেয়ার হোল্ডাররা দিয়ে দিয়েছে, বাকি কিছু অংশ এখনো দেয়নি। তো যে অংশ শেয়ার হোল্ডাররা দিয়ে দিয়েছে তাকে বলা হয় আদায়কৃত মূলধন, অর্থাৎ সেই পরিমাণ ক্যাপিটাল আমরা আদায় করতে পেরেছি শেয়ার হোল্ডারদের থেকে, তাই একে বলা হয় আদায়কৃত মূলধন। তারপর বলছে, তলবিকৃত মূলধনের যে অংশ শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আদায় করা যায়নি, যে মূলধনের অংশ মানে কল্ড আপ ক্যাপিটালের যে পোর্শনটা এখনো শেয়ার হোল্ডারদের থেকে আদায় করা যায়নি, অর্থাৎ শেয়ার হোল্ডার এখনো দেয়নি, তাকে বলা হয় বকেয়া তলবি অর্থ, ইংলিশে বলা হয় কলস ইন এরিয়া। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অপশন। তারপরে বলছে, বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য শেয়ার গ্রহীতাদের এখনো তলব করা হয়নি তাকে কি বলে? অর্থাৎ যতগুলো
শেয়ার কোম্পানি বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসছে, তার মধ্যে কোম্পানি তো টাকাটা বিভিন্ন ভাগে ভাগে নেয়, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, এইভাবে টাকাটা ভাগে ভাগে নেয়। তো যে অংশের টাকা প্রথমে ধরো কোম্পানি অ্যাপ্লিকেশনের টাকা নিল, তারপরে কিছুদিন বাদে অ্যালটমেন্টের ডিউ করলো, অর্থাৎ কল করলো অ্যালটমেন্টের শেয়ার হোল্ডারদের, জানালো যে আপনারা অ্যালটমেন্টের টাকা দিন, তারপরে কোম্পানি শেয়ার হোল্ডাররা অ্যালটমেন্টের টাকা দিল। তো এইভাবে চলতে থাকে। তো ফার্স্টে যে টাকাটা সেটাকে আমরা অ্যাপ্লিকেশন মানি বলি, তারপরের টাকাটাকে আমরা অ্যালটমেন্ট মানি বলি, তারপরের টাকাটাকে আমরা ফার্স্ট কল বলি, তারপরের টাকাটাকে ফাইনাল কল বলি, এইভাবে বলি। তা এখন যে অংশটার টাকা এখনো শেয়ার হোল্ডারদের থেকে চাওয়াই হয়নি, তলব করাই হয়নি, সেই অংশের টাকাটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অতলবী মূলধন, অপশন বি, আনকল্ড শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে? এবারে বলছে কোন দলিলে কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ উল্লেখ থাকে? কোম্পানির যে অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা কোন দলিলে লেখা থাকে? এটা কোম্পানির স্মারক লিপিতে লেখা থাকে, যেটাকে ইংলিশে বলে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বা স্মারকলিপি, সেটাতে রেকর্ড থাকে, সেটাতে উল্লেখ থাকে। এবার বলছে কোন ধরনের শেয়ারের লাভ্যাংশের হার স্থির থাকে? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের লাভ্যাংশের হার স্থির থাকে। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা একটা ফিক্সড লাভ্যাংশ পায়, তারপরে কিন্তু এক্সট্রা বাকি প্রফিটটা কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডাররা পায়। ইকুইটি শেয়ার হোল্ডারদের লাভ্যাংশের হার কখনো স্থির থাকে না, কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের লাভ্যাংশের হার কিন্তু স্থির থাকে। তারপরে বলছে শেয়ার বিলি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে তাকে কি বলে? শেয়ার বিলি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে সেটাই হচ্ছে কোম্পানির নিজস্ব মূলধন বা ওন ক্যাপিটাল। অপশন এ ইজ দ্য রাইট অপশন। তারপরে বলছে ঋণপত্র বিলি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে, ঋণপত্র বিলি করে অর্থাৎ ডিবেঞ্চার বিলি করে কোম্পানি যে মূলধন সংগ্রহ করে তাকে বলা হয় ঋণ মূলধন, অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল বা ঋণ মূলধন বলে। তারপরে বলছে যেসব ঋণপত্র চুক্তি অনুসারে শেয়ারে রূপান্তরিত করা যায়, কিছু কিছু ঋণপত্র থাকে মানে ডিবেঞ্চার থাকে, যেগুলো একটা নির্দিষ্ট সময়ের পর ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ারে ট্রান্সফার করে দেওয়া হয়, রূপান্তর করে দেওয়া হয়। তাই বলছে যেসব ঋণপত্র চুক্তি অনুসারে শেয়ারে রূপান্তরিত করা যায় তাকে বলে রূপান্তরযোগ্য ঋণপত্র। অপশন সি ইজ দ্য রাইট অপশন। তারপরে বলছে ঋণপত্র বিলির ক্ষতিকে অবলোকন করা হয়। এই যে আমরা ডিবেঞ্চার ইস্যু করার সময় অনেক সময় ডিসকাউন্টেড ডিবেঞ্চার ইস্যু করি, সেটা আমাদের ক্ষতি হয়। অনেক সময় আমরা ওটাকে বলি লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। তো সেই লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বা ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারটা আমাদের একটু একটু করে রাইট অফ করে ক্যান্সেল করে দিতে হয়, প্রফিট অ্যান্ড লসে চার্জ করে দিতে হয়। তো সেই যে রাইট অফ করতে হয়, এই ঋণপত্র বিলির ক্ষতিকে সেই রাইট অফ করাকে বলা হয় অবলোকন করা। তো সেটা আমরা কতদিনের মধ্যে করব? ঋণপত্র পরিশোধের বছরে করব, না ঋণপত্রের সময়কালের মধ্যে করব, না ঋণপত্রের আবন্টনের বছরে করব, না কোনোটি নয়? এর উত্তর হবে ঋণপত্রের সময়কালের মধ্যে। ঋণপত্রটা যতদিনের জন্য আমরা ইস্যু করেছি, যদি ধরো একটা ডিবেঞ্চার বা ঋণপত্র আমরা 5 বছর বাদে টাকাটা ফেরত দেবো, তাহলে আমরা 5 বছর ধরে ওই ক্ষতিটাকে রাইট অফ করব। ঠিক আছে? তাহলে ঋণপত্রের যে সময়কাল, সেই সময়কালের মধ্যেই কিন্তু আমরা এই ঋণপত্রের ক্ষতিটাকে অবলোকন করব। এরপরে বলছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, যেটা এক্ষুনি বলছিলাম, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার এটা আমাদের এক ধরনের লস। এই লসটা আমরা কোন কোন হিসাব খাত থেকে রাইট অফ করতে পারি বা কোন কোন হিসাব খাত থেকে আমরা এই লসটা মেটাতে পারি? জেনারেল রিজার্ভ থেকে নয়, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ থেকেও নয়। এর উত্তর হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম। সিকিউরিটিজ প্রিমিয়াম মানে হচ্ছে আমরা অতিরিক্ত যে টাকাটা শেয়ার ইস্যু করে বা ডিবেঞ্চার ইস্যু করে পাই, এটা আমাদের একটা মূলধন জাতীয় লাভ। এই অতিরিক্ত লাভের যে টাকা, সেখান থেকেই আমরা কোনো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, অর্থাৎ ডিবেঞ্চার ইস্যু করে যদি কোনো লস হয়, সেই লসটাকে আমরা মেটাতে পারি। এরপরে হচ্ছে ঋণপত্রের উপর সুদ প্রদান করা হয়। ডিবেঞ্চারের উপর যে সুদ প্রদান করা হয়, এটা একটি পূর্ব নির্ধারিত হারে, একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট ডিবেঞ্চার ইস্যু করার সময় বলে দেওয়া হয়। সেই পূর্ব নির্ধারিত হারেই কিন্তু ঋণপত্রের উপর সুদ প্রদান করা হয়। এরপরে বলছে ঋণপত্র কিভাবে বিলি হতে পারে? আমরা তো জানি যে ঋণপত্র বিলি করে আমরা নগদ অর্থে টাকা পেতে পারি। অতিরিক্ত জামিন মানে কোলেটারাল সিকিউরিটিজ, আমরা কোনো কোম্পানি থেকে লোন নিলে বা কোনো ব্যাংক থেকে লোন নিলে অনেক সময় কি করে, ব্যাংকে ওই ডিবেঞ্চার ইস্যু করে দেওয়া হয়। ওই ডিবেঞ্চার গুলো মর্গেজ রেখে ব্যাংক থেকে লোন পাওয়া যায়, সেটাকে বলা হয় কোলেটারাল সিকিউরিটিজ। নগদ অর্থ ছাড়াও অন্য কোনো প্রতিদানে, ধরো আমরা অন্য কোনো কোম্পানি কিনে নিলাম, সেই কোম্পানির মালিককে ডিবেঞ্চার ইস্যু করলাম, বা কোনো আমরা অ্যাসেট কিনলাম, সেই অ্যাসেটের মালিককে আমরা ডিবেঞ্চার ইস্যু করলাম। সেইভাবেও নগদ অর্থ ছাড়া অন্য কোনো প্রতিদানেও আমরা ঋণপত্র বিলি করতে পারি। তাহলে আমরা নগদেও পারি, অতিরিক্ত জামিন রূপেও পারি, আবার অন্য নগদ অর্থ ছাড়া অন্য প্রতিদানও পারি, অর্থাৎ উপরের সবকটি আমরা পারি। এটাই হচ্ছে আমাদের উত্তর, অপশন ডি। এবারে বলছে ঋণপত্র উদ্বর্তপত্রের কোন শিরোনামে লিপিবদ্ধ করা হয়? আমরা যে ব্যালেন্স শিট করতে শিখেছি, যেটা কোম্পানির ব্যালেন্স শিট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়, সেখানে কিন্তু ভার্টিক্যাল ফর্মে প্রথমে লাইবিলিটিস গুলো লেখা হয়, তারপরে অ্যাসেটস গুলো লেখা হয়। তো সেই যে ব্যালেন্স শিট কোম্পানির আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করি, তো সেই ব্যালেন্স শিটের কোন হেডে, শিরোনামে এই ঋণপত্র বা ডিবেঞ্চারকে আমরা রেকর্ড করি? সেটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস, অপশন এ। এই নন কারেন্ট লাইবিলিটিস হেডে আমরা এই ঋণপত্র, ডিবেঞ্চার, মর্গেজ লোন এইগুলোকে রেকর্ড করি। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে সিকিউরিটিজ প্রিমিয়াম ব্যালেন্স শিটের দায়ের দিকে কোন হেডিং এ বা কোন শিরোনামে দেখানো হয়? এর উত্তর হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সঞ্চিতি এবং উদ্বৃত্ত, রিজার্ভ অ্যান্ড
সারপ্লাস বলে যে ব্যালেন্স শিটে হেড থাকে, সেই হেডের মধ্যেই সিকিউরিটিজ প্রিমিয়ামটা দেখানো হয় ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে। সিকিউরিটিজ প্রিমিয়াম কি, অর্থাৎ এটা একটি মূলধন জাতীয় লাভ না মুনাফা জাতীয় নাম, মূলধন জাতীয় ক্ষতি না মুনাফা জাতীয় ক্ষতি? এর উত্তর হচ্ছে মূলধন জাতীয় লাভ। সিকিউরিটিজ প্রিমিয়াম হচ্ছে অপশন এ, এটা হচ্ছে মূলধন জাতীয় লাভ, অর্থাৎ এটাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট। ঠিক আছে, মূলধন জাতীয় লাভ। নিচের কোনটি যৌথ মূলধনী কোম্পানি কারবারের বৈশিষ্ট্য নয়? অসীম দায়, এইটা কিন্তু বৈশিষ্ট্য নয়। যৌথ মূলধনের কোম্পানির দায় কিন্তু সীমাবদ্ধ। যে কোম্পানি যতটা, যে শেয়ার হোল্ডার ওই কোম্পানির যতটা শেয়ার কিনবে তার দ্বারাই সীমাবদ্ধ থাকে। পরের প্রশ্ন হচ্ছে কোন কোম্পানির কত শতাংশ শেয়ার সরকারের হাতে থাকলে তাকে পাবলিক সেক্টর কোম্পানি বলা হয়? একটা কোম্পানির কত পার্সেন্ট শেয়ার সরকার ধরে থাকলে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বা পাবলিক সেক্টর বলা হয়? এর উত্তর হচ্ছে অপশন সি, 51%। 51% শেয়ার যদি সরকার হোল্ড করে থাকে কোনো কোম্পানির, তাহলে তাকে বলা হয় সরকারি কোম্পানি। পরের প্রশ্ন, লোকসভা বা বিধানসভার বিশেষ আইনে যে ধরনের প্রতিষ্ঠান গঠিত হয় তাকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি। এর উত্তর হবে অপশন ডি, যেগুলো আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেগুলোকে আমরা, লোকসভা বা বিধানসভায় বিশেষ আইনের দ্বারা যেটা প্রতিষ্ঠিত হয় সেটাকে আমরা বলি বিধিবদ্ধ কোম্পানি। পরের প্রশ্ন, কোন ধরনের কোম্পানির নামের শেষে প্রাইভেট কথাটি উল্লেখ থাকে? প্রাইভেট কোম্পানির নামের শেষে পিভিটি কথাটি উল্লেখ থাকে। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। এরপরে হচ্ছে ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী পাবলিক কোম্পানির ব্যবস্থাপকদের পারিশ্রমিক মুনাফার কত শতাংশের বেশি হতে পারে না? হ্যাঁ, এইটা কিন্তু তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোম্পানি একটা বলা আছে যে একটা পাবলিক কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি, তার ব্যবস্থাপকরা, সব ব্যবস্থাপক মিলে ম্যাক্সিমাম কত পার্সেন্ট স্যালারি বা রেমুনারেশন পেতে পারে? ব্যবস্থাপকরা যতই রেমুনারেশন পাক, সেই রেমুনারেশনের টোটাল সমস্ত ব্যবস্থাপকদের মিলিয়ে সেই রেমুনারেশনের পরিমাণ কিন্তু তার মুনাফার 11%-এর বেশি হতে পারবে না। অপশন সি ইজ দ্য রাইট অপশন। এবারে বলছে যেসব অগ্রাধিকার শেয়ার গ্রহীতারা বকেয়া লাভ্যাংশ পাওয়ার অধিকার লাভ করে, মানে যদি কোনো কোম্পানি কোনো অগ্রাধিকার শেয়ার বলেই দিয়েছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ারের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে এক ধরনের প্রেফারেন্স শেয়ার হয় যারা যদি কোনো বছরে কোম্পানি ডিভিডেন্ড না দিতে পারে তাহলে পরের বছরে সেই ডিভিডেন্ডটা কোম্পানি তাদের দিয়ে দেয়। তো সেই ধরনের শেয়ারগুলোকে কি বলা হয়? সেই ধরনের শেয়ারগুলোকে বলা হয় সঞ্চয় অগ্রাধিকার শেয়ার। ঠিক আছে, সঞ্চয় অগ্রাধিকার শেয়ার, অ্যাকুমুলেটেড প্রেফারেন্স শেয়ার বলে। এই প্রেফারেন্স শেয়ারগুলো যদি কোনো বছর ডিভিডেন্ড না পায় তাহলে পরের বছরে এরা ডিভিডেন্ডটাকে যোগ করে পেয়ে যাবে। তারপরে হচ্ছে ড্যাশ মূলধন কাঠামোর অংশ নয়। কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু মূলধন কাঠামোর অংশের মধ্যে পড়ে না। তো বলছে সাম্প্রতিক কোম্পানি আইন প্রণীত হয়েছে। কোম্পানি আইন অনেকবার চেঞ্জ হয়েছে। প্রথম কোম্পানি আইন শুরু হয়েছিল 1956 সালে। তারপরে কোম্পানি আইন ধীরে ধীরে অনেকবার সংশোধিত এবং পরিমার্জিত হয়েছে। তো লেটেস্ট যে কোম্পানি আইন প্রণীত হয়েছে সেটা হচ্ছে 2013 সালে, 2013-এ। ঠিক আছে, এরপরে হচ্ছে ড্যাশ প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক। এক মালিকি, অংশীদারি, যৌথ মূলধনী সব ধরনের। এর উত্তর হচ্ছে যৌথ মূলধনী। জয়েন্ট স্টক কোম্পানিগুলোর রেজিস্ট্রেশন কম্পালসারি। রেজিস্ট্রেশন না হলে জয়েন্ট স্টক কোম্পানি স্টার্টই করা যায় না। পরের প্রশ্ন, দামোদর ভ্যালি কর্পোরেশন কি ধরনের কোম্পানি? দামোদর ভ্যালি, এই যে নামের পিছনে কর্পোরেশন লেখা আছে, এটা অবশ্যই বিধিবদ্ধ কোম্পানি, স্ট্যাটিউটারি কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি। এটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এবারে হচ্ছে ড্যাশ প্রতিষ্ঠানের উদ্বত্ত পত্রে দেখানো হয় না। এই যে অনুমোদিত মূলধন, সংরক্ষিত মূলধন, বিলিকৃত মূলধন আর আদায়কৃত মূলধন, এর মধ্যে কোনটা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটে দেখানো হয় না? এর উত্তর হচ্ছে সংরক্ষিত মূলধন, রিজার্ভ ক্যাপিটাল এটাকে বলে। এই রিজার্ভ ক্যাপিটাল কিন্তু কোম্পানির ব্যালেন্স শিটে শো করা হয় না। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের উত্তর। এবারে আমরা পরের প্রশ্নে চলে যাই। কোম্পানির প্রকৃত মূলধন হলো আদায়কৃত মূলধন, যেটা কোম্পানি শেয়ার হোল্ডারদের থেকে আদায় করতে পেরেছে, সেটাই কোম্পানির প্রকৃত মূলধন এবং সেটাই কোম্পানি ইনভেস্ট করছে। এরপরে কতগুলো ম্যাচিং আছে, ম্যাচিং গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন অনুমোদিত মূলধন, এটা কাকে বলে? না, শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমাকে আমরা বলি অনুমোদিত মূলধন, অর্থাৎ একের সঙ্গে অপশন সি। বিকৃত মূলধন, বিকৃত মূলধন হচ্ছে মূলধনের প্রকৃত বিকৃত অংশ, মানে মূলধনের যে অংশ অ্যাকচুয়ালি বিক্রি হয়েছে। বিলিকৃত মূলধন মানে হচ্ছে যে অংশ, শেয়ারের যে অংশ বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপিত করা হয়েছে। আর তলবিকৃত মূলধন মানে হচ্ছে মূলধনের যে অংশ আদায়ের জন্য তলব করা হয়েছে বা ডাকা হয়েছে। তাহলে এখানে অপশনে দেখতে পাচ্ছি 1C, অপশন সি ইজ দ্য রাইট অপশন। 1C, 2A, 3D আর 4B। এরপরে আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটা অ্যাকচুয়ালি এটা বলা আছে যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিসের মধ্যে বসে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা ইকুইটিজ অ্যান্ড লাইবিলিটিজ এর একটা পার্ট, 1 এর সাথে সি। সানরি ক্রেডিটর্স কারেন্ট লাইবিলিটিজ এ বসে, এটা একটা কারেন্ট লাইবিলিটি। বিল্ডিং হচ্ছে নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, আর ডেটর্স হচ্ছে কারেন্ট অ্যাসেট। তার মানে আমরা দেখতে পাচ্ছি 1C,
1C, 2A, 3D, 4B. That means option B is the right option. পরের প্রশ্নতে হচ্ছে মালিকানার ভিত্তিতে কোম্পানির ভাগ। মালিকানার ভিত্তিতে কোম্পানিকে আর গঠনের ভিত্তিতে ভাগ আছে। গঠনের ভিত্তিতে একে বলা যায় বিধিবদ্ধ কোম্পানি, দায়ের ভিত্তিতে বলা যায় অসীম দায়যুক্ত কোম্পানি, শেয়ার হস্তান্তরের যোগ্যের ভিত্তিতে বলা যায় প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। আর মালিকানার ভিত্তিতে শেয়ার হচ্ছে পাবলিক সেক্টর কোম্পানি, যেটা গভর্নমেন্টের মালিকানা থাকে। তাহলে দেখা যাচ্ছে 1 এর সাথে ডি অপশন, অপশন এ ইজ দ্য রাইট অপশন। 1 এর সাথে ডি, 2 এর সাথে এ, 3 এর সাথে বি, আর 4 এর সাথে সি। এরপরে রয়েছে কোনটাকে কি বলে? অনুমোদিত মূলধন কোনটা? 10 লাখ, যেটা সবচেয়ে ম্যাক্সিমাম শেয়ার ছাড়া যাবে, সেটা হচ্ছে অনুমোদিত মূলধন। 1 এর সাথে এ। বিলিকৃত মূলধন হচ্ছে যেটা বাজারে বিলি করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে, 7.5 লাখ। বিকৃত মূলধন মানে হচ্ছে যেটা বিক্রি করার জন্য বিকৃত করা হয়েছে 3,60,000। আর আদায়কৃত মূলধন, বিকৃত মূলধনের যে অংশের টাকা অ্যাকচুয়ালি পাওয়া গেছে। তাহলে 1 এর সাথে হচ্ছে এ, 2 এর সাথে হচ্ছে ডি, অপশন ডি ইজ দ্য রাইট অপশন। 1 এর সাথে হচ্ছে এ, 2 এর সাথে হচ্ছে ডি, 3 এর সাথে হচ্ছে বি, আর 4 এর সাথে হচ্ছে সি। ঠিক আছে, এরপর হচ্ছে আরেকটা ম্যাচিং আছে লাভ্যাংশ পাওয়ার ভিত্তিতে। লাভ্যাংশ পাওয়ার ভিত্তিতে আমরা অসঞ্চয়ী বা সঞ্চয়ী অর্থাৎ প্রেফারেন্স শেয়ারের ভাগ, অ্যাকুমুলেটেড বা নন অ্যাকুমুলেটেড প্রেফারেন্স শেয়ার, লাভ্যাংশ পাওয়ার ভিত্তিতে। মূলধন ফেরত দেওয়ার ভিত্তিতে হচ্ছে পরিশোধযোগ্য বা অপরিশোধযোগ্য হয়, তাই এটা হচ্ছে পরিশোধযোগ্যটা হচ্ছে মূলধন ফেরত দেওয়ার ভিত্তিতে। অংশগ্রহণের ভিত্তিতে হচ্ছে অংশগ্রহণকারী বা অংশগ্রাহী। আর রূপান্তরযোগ্যতার ভিত্তিতে হচ্ছে অরূপান্তরযোগ্য বা রূপান্তরযোগ্য। এটা হচ্ছে প্রেফারেন্স শেয়ারের ভাগ। এটা অপশন সি হবে। অপশন সি ইজ দ্য রাইট অপশন। এরপরে হচ্ছে লাস্ট আরেকটা ম্যাচিং আছে পাবলিক সেক্টর কোম্পানি। পাবলিক সেক্টর কোম্পানি যেখানে সরকারের ন্যূনতম 51% শেয়ার থাকে। বিধিবদ্ধ কোম্পানি যা বিশেষ আইনের দ্বারা, আইনগত ক্ষমতার দ্বারা গড়ে ওঠে। নিবন্ধিত কোম্পানি যেটা ভারতীয় কোনো কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত। আর সীমিত দায়যুক্ত কোম্পানি হচ্ছে শেয়ার গ্রহীতাদের দায় সীমিত। তার মানে 1 এর সাথে এ, 2 এর সাথে ডি, 3 এর সাথে বি, আর 4 এর সাথে সি। অপশন এ ইজ দ্য রাইট অপশন। তো এইভাবে আমরা 41টা প্রশ্নের উত্তর দিলাম। কোম্পানি অ্যাকাউন্টস এর ক্ষেত্রে এই যে কোয়েশ্চেন্স গুলো এখানে তোমাদের আজকে করালাম, বললাম, বোঝালাম, সেগুলো তোমরা অবশ্যই পরীক্ষার সময় খুব ভালো করে দেখে যাবে। আশা করছি এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স তোমরা কমন পাবে। এর পরের চ্যাপ্টার গুলোতেও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, কারণ আর পরীক্ষার খুব বেশি দিন দেরি নেই। আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের আর যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি তোমাদের উত্তর দেবো। আর আমার চ্যানেলটিকে তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা আমার ভিডিওটি সবার আগে দেখতে পারো। আজ এই বলেই আমার এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।